ছোটবেলায় যখন ট্র্যাপ রেকর্ডার ছিল না, তো ওইগুলো আমি খুলে খুলে দেখতাম যে আসলে কিভাবে এটার মাঝখান থেকে সাউন্ড আসছে, যে জিনিসটা আমার ভালো লাগে আমার সেই জিনিসটাতে কাজ করা উচিত। টিকটকে প্রচুর পরিমাণে হচ্ছে অডিয়েন্স আছে। টিকটক যখন থেকে বাংলাদেশে পপুলার হতে শুরু করেছে তখন থেকে টিকটকের সাথে পরিচয়, বাট আমার ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে অনেক পরে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের ট্রেন্ডিং স্টারে। সাথে আছি আমি তাকতিবা ফারুহি, এবং আমি একা নই, আমার সাথে বসে আছেন জনপ্রিয় টিকটক কন্টেন্ট ক্রিয়েটর এবং দুর্দান্ত টেক রিভিউয়ার হিমেল ভাইয়া। কথা বলবো তার সাথে। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, ঈদের মৌসুম চলছে, আমাদের আড্ডা ঈদ নিয়েই, তো ঈদের প্ল্যান সম্পর্কে জানতে চাচ্ছি ভাইয়ার। এটা তো কোরবানির ঈদ, বেসিক্যালি শপিং এর চেয়ে বেশি আসলে ব্যস্ত থাকতে হয় গরু কিনা বা হচ্ছে খাসি এই টাইপের জিনিসগুলো নিয়ে। ভাইয়ার ঈদ কোথায় করা হয়? আমার ঈদ বেসিক্যালি গ্রামের বাড়িতে করা হয়, আবার মাঝে মাঝে যদি সময় ম্যানেজ না করতে পারি তাহলে ঢাকাও করা হয়। মানে ঈদ আসলে ফ্যামিলি সহ গ্রামের বাসায় যাওয়া হয়? হ্যাঁ, গ্রামের বাড়িতে যাওয়া হয়। ভাইয়ার গ্রামের বাসা কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। আচ্ছা, শৈশবের ঈদ আর এখনকার ঈদের মধ্যে তো অনেক তফাৎ, আমরা সবাই বড় হয়ে গেছি। তো আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাইবো ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ সম্পর্কে। ছোটবেলায় ঈদ আসলে অনেক অনেক আনন্দের ছিল। এখন ঈদের আসলে আনন্দটা সেইভাবে আসলে পাই না। এখন ঈদের আনন্দটা খুঁজে পাই আমার বাচ্চা কাচ্চাদের যে আনন্দ, সেটার মধ্যে আসলে নিজের আনন্দটা খোঁজার চেষ্টা করি। এখন আসলে নিজের আনন্দ বলতে তেমন কিছুই নাই। এটা আসলে ডিপেন্ড করে যে বাচ্চা কাচ্চারা কতখানি আনন্দ রইল, বা আমি যাদেরকে বা আমার ফ্যামিলি যারা রয়েছে বা ফ্যামিলিদেরকে আসলে কতখানি সাপোর্ট দিতে পারছি বা তারা কতখানি এনজয় করছে সেটার উপরে। কোরবানির ঈদ তো আসলে কোরবানি বেস্ট, তো শপিং বা ফ্যামিলির শপিং কি করা হয়েছে ভাইয়া? শপিং অলমোস্ট করা হয়ে গেছে। আচ্ছা ভাইয়ার টেক সম্পর্কে কন্টেন্ট আপনি শেয়ার করেন, তো এই ইন্সপিরেশনটা কোথা থেকে? ভাইয়ার এই জার্নিটা কিভাবে শুরু হলো? এইটা আসলে আমার অনেক ছোটবেলা থেকেই, মানে আমার হচ্ছে গ্যাজেট নিয়ে আমার কাজ করতে ভালো লাগতো, বা হচ্ছে ছোটবেলায় যখন ট্র্যাপ রেকর্ডার ছিল না, তো ওইগুলো আমি খুলে খুলে দেখতাম যে আসলে কীভাবে এটার মাঝখান থেকে সাউন্ড আসছে বা গান বাজতেছে। আমার টেলিভিশন ছিল, ওই যে বড় টেলিভিশনগুলো, সেগুলো আমি আসলে খুলে খুলে দেখতাম। তো এটার জন্য প্রচুর মার খেতে হয়েছে, তারপরেও আমার এগুলো করতে ভালো লাগতো। ওই যে ভালো লাগাটা, সেটা কিন্তু পরবর্তীতে এই আপডেট যে গ্যাজেটগুলো আসছে সেখানে এসে আসলে থেমে গেছে। এটা কখন রিয়েলাইজ করলেন যে এই দিকেই আপনার প্যাশন? না, যখন চিন্তা করলাম যে আমি ইউটিউবে কাজ করব, তখন আমাকে আগে ভাবতে হয়েছে যে যে জিনিসটা আমার ভালো লাগে আমার সেই জিনিসটাতে কাজ করা উচিত। যেহেতু আমার গ্যাজেট নিয়ে ভালো লাগে কাজ করতে, সো এদিকে চলে আসলাম। আচ্ছা, কন্টেন্ট শেয়ার করার জন্য আরো অনেক প্ল্যাটফর্ম আছে, টিকটকটাকে বেছে নেওয়ার কোনো আলাদা উদ্দেশ্য আছে? টিকটকে প্রচুর পরিমাণে হচ্ছে অডিয়েন্স আছে। তো সেখানে এই অডিয়েন্স যারা হচ্ছে ইউটিউবের অডিয়েন্স, ফেসবুকের অডিয়েন্স, তার মধ্যে আবার টিকটকের অডিয়েন্স একটু ডিফারেন্স। এটা সব শ্রেণীর লোকজনই দেখে। যেমন ইউটিউবের কন্টেন্টগুলো আসলে সব শ্রেণীর লোকজন দেখে না। তো এই ক্ষেত্রে টিকটকটাকে আমি বেছে নিলাম যাতে টিকটকে সব ধরনের অডিয়েন্স আমি পাই। টিকটকের সাথে যাত্রা শুরু কখন? টিকটকের সাথে যাত্রা শুরু, টিকটক যখন থেকে বাংলাদেশে পপুলার হতে শুরু করেছে তখন থেকে টিকটকের সাথে পরিচয়, বাট আমার ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে অনেক পরে। আচ্ছা আচ্ছা, আমার মনে নেই এক্স্যাক্টলি, তবে এটা 2 বছর বা 3 বছর আগে হতে পারে। আচ্ছা, টিকটকের সাথে যাত্রা শুরুর পরে ফ্যামিলি থেকে সাপোর্ট কীরকম আসে? না, অনেক ভালো সাপোর্ট পেয়েছি। যেহেতু আমার কন্টেন্টগুলো ছিল টেক নিয়ে, আমি যেহেতু আগে থেকে কাজ করতেছিলাম ইউটিউবে, সো পরবর্তীতে মনে হলো যে না, এখানে যেহেতু একটা ভালো একটা অডিয়েন্স আছে, সো তাদেরকেও আসলে আমার কিছু দেওয়া উচিত, সেটা মনে হলো আমার। তারপর থেকে হচ্ছে টিকটকের যে রেশিও, সেই রেশিওতে ভিডিও বানাতে শুরু করলাম এবং আপলোড দিতে শুরু করলাম। এক্ষেত্রে ফ্যান ফলোয়ারদের সাড়া কেমন পাচ্ছেন? আমি অনেক সাড়া পাচ্ছি, কারণ তারা মনে করে যে আমার যে কন্টেন্টগুলো, আমি যে লং ভিডিওগুলো ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে আপলোড করছিলাম, সো সেই ভিডিওগুলো যদি আমি ছোট করে দিতে পারি শর্ট ভিডিওতে, বা টিকটকের যে ফরম্যাট আছে সেটা দিতে পারি, তাহলে তারা অল্প সময়ে অনেক কিছু বুঝতে পারে। তো তারা এটাকে বেশ এনজয় করছিল এবং দেখলাম যে টিকটকে ভালো একটা ভিউজ পাওয়া যাচ্ছিল। তার মানে আমার অডিয়েন্স এখানে বেশ ইন্টারেস্টেড। এই বিষয়ে কাজ করার ছাড়া অবসরে আর কি কি করা হয় ভাইয়ার?
আমি এটাকে আসলে এই যে কন্টেন্ট ক্রিয়েশন করি, এটার মাঝখানে আরও একটা কাজ করি, সেটা হচ্ছে আমার একটা জব আছে। আচ্ছা আমি জব করি, পাশাপাশি এটা করি আচ্ছা, এটা সাইড জব বলতে পারেন। আচ্ছা, নিয়মিত কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয় ভাইয়ার? আপলোড করার ক্ষেত্রে মানে এই কন্টেন্ট বানানো বা পুরো জার্নিটাতে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়? আমার কন্টেন্টগুলো একটু গবেষণাধর্মী থাকে, তো সেই ক্ষেত্রে কোনো একটা কন্টেন্ট যখন আমরা তৈরি করতে যাই তখন অনেক ভেবেচিন্তে দিতে হয়, এখানে হিউজ ইনফরমেশন দিতে হয়, কোনো ইনফরমেশন যেন ভুল না হয় সেটাকে চিন্তা করতে হয়। এইটা একটা বড় চ্যালেঞ্জ, যে আমরা যখন বা আমি যখন কন্টেন্টটা তৈরি করছি তখন আগে স্ক্রিপ্ট যখন লিখি তখন দেখি যে আসলে বারবার আমি এটাই দেখি যে কোনো ভুল ইনফরমেশন যাচ্ছে কিনা। সো ভুল ইনফরমেশন বা ভুল কোনো মেসেজ আমি কাউকে দিতে চাই না। তো এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আমাকে ফেস করতে হয়। তারপরে যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো অ্যাজ ইউজুয়াল, যেমন এডিটিং আছে, তারপর হচ্ছে ভিরোল আছে, শর্ট আছে। তো সেইগুলো আমার কাছে খুব একটা চ্যালেঞ্জিং কিছু নয়, কিন্তু এখানে ইনফরমেশন যেগুলো দিচ্ছি সেগুলো সঠিক ইনফরমেশন লোকজন পাচ্ছে কিনা সেটাই হচ্ছে বড় ফ্যাক্ট। পুরোটাই কি একা একা নিজেই মানে কন্টেন্ট বানানো, এডিট করা সবকিছুই নিজে একা? একটা সময় নিজে করতাম, এখন তো আর এত বড় চ্যানেল নিজে করা সম্ভব হচ্ছে না। এখন আমার টিমমেট আছে বেশ কয়েকজন, তাদেরকে নিয়ে কাজ করছি। দিনে এরকম কতগুলো ভিডিও আপলোড করা হয়? না, আমাদের তো টেক কন্টেন্ট, দিনে একটা করে ভিডিও আপলোড করতে পারি সেটা বলা যায় না, কারণ আমাদের কন্টেন্টগুলো তৈরি করতে অনেক সময় লাগে। এই যে বললাম যে কন্টেন্টের মধ্যে একটা গবেষণার ব্যাপার থাকে, ধরুন আমি একটা স্মার্টফোনের রিভিউ করব, সেটাকে আমাকে আগে ইউজ করতে হয়, তারপর এইটার এক্সপিরিয়েন্সটা নিতে হয়, এইটা কম্প্যারিজন করতে হয়। সো সব মিলে অনেকগুলো কাজ একসাথে করে তারপর এটাকে একটা স্টেজে নিয়ে আসতে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে পার ডে একটার বেশি কন্টেন্ট আমাদের দেওয়া সম্ভব হয় না, যেহেতু কোয়ালিটি মেনটেন করতে হয়। সেই জন্য আমরা খুব বেশি কন্টেন্টের প্রতি আসলে আগ্রহী না যে খুব বেশি পরিমাণে দেব। আমাদের কথা হচ্ছে যে কন্টেন্ট যদি সপ্তাহে একটাও যায়, তারপরে যেন ভালো কন্টেন্ট যায়। কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। কোয়ালিটি। আচ্ছা ভাইয়ার, এই কাজটাতে কোনো আদর্শ কেউ আছে যাকে দেখে ইন্সপায়ার্ড হন আপনি? হ্যাঁ, অনেকেই আছে যাদের কন্টেন্ট আমার ভালো লাগে। দেশের ভিতরেও আছে অনেকেই, দেশের বাইরেও অনেকে আছে। দুই চারজনের নাম? বাংলাদেশের মধ্যে এটিসির তুষার, যার কাজ আমার খুবই ভালো লাগে। দেশের বাইরে হচ্ছে মিস্টার হোস দ্য বস, তার কন্টেন্ট আমার খুব ভালো লাগে। ওই তাদেরকে দেখার পরে মনে হচ্ছিল যে না, এই জায়গাটা আসলে আমি চাচ্ছিলাম বা এইখানেই আমার যাওয়া উচিত। তো যে কোনো কাজে তো একদিনে মানুষ উঠে যায় না, এই ধাপে ধাপে হয়। তো এই এখন জনপ্রিয়তা যেটা, সেটা তো অনেক আগে ছিল না শুরুর ক্ষেত্রে। তো এখন এতটা জনপ্রিয়, এতটা ভাইরাল হবার পরে জীবনে কি কি পরিবর্তন আসছে? পরিবর্তন তো আসলে অনেক দিকেই আসছে। এইটা অনেক মানুষের একটা ড্রিম থাকে যে আমি আসলে এই স্টেজটাতে যেতে চাই। তো যখন সেটাতে এসে পৌঁছালাম তখন আসলে ওই ভালো লাগাটা কাজ করছে। তখন আমার কাছে মনে হচ্ছে যে না, আমার আরও বেটার কিছু করতে হবে। সো সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের সোশ্যাল মিডিয়াতে তো এক এক সময় এক এক ট্রেন্ড চলে, তো টেক রিভিউ দেওয়াটার বিষয়ে কি ট্রেন্ড ফলো করা হয়? অফকোর্স, ট্রেন্ড শব্দটা সবসময় আমি মনে করি যে এটা ধরে রাখতে হবে। যেমন আমি রিসেন্টলি যখন স্টারলিংক বাংলাদেশে যখন যাত্রা শুরু করলো বা অর্ডার নেওয়া শুরু করলো, তখনই কিন্তু আমি অলরেডি 2 থেকে 3টা ভিডিও মেক করে ফেলছি, কারণ এইটা তখন মানুষের প্রয়োজন ছিল। এই স্টারলিংকটা একটা ট্রেন্ডিং টপিক টেকের মধ্যে চলে আসছে। তো এটা নিয়ে ভিডিও আমি আপলোড করলাম, লোকজন দেখলো, এবং আমার ভিডিওগুলো একটা হিউজ একটা ভিউ আমি পেয়েছি, মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছি। তো এইটা মানুষের চাহিদার মধ্যে ছিল, যে কারণে এটা আমার তৈরি করতে হয়েছে। আচ্ছা, এই যে ভাইয়া বললেন যে পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার আছে, কারোর সাথে কি কোলাব করার কোনো ইচ্ছে আছে? হ্যাঁ, ইচ্ছে আছে। কার সাথে? মিস্টার হোস দ্য বসের সাথে আমার দেখা করার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, ভাইয়া যখন নতুন কন্টেন্ট শুরু করেন বানানো, তখন কি কি গ্যাজেট নিয়ে আসলে এই কন্টেন্টের যাত্রা আমি আসলে খুব সিম্পল, আমার গ্যাজেটগুলো শুনলে হয়তো আপনি হাসতেই পারেন যে এইভাবে শুরু করেছেন। আমার পকেটে একটা স্মার্টফোন ছিল, খুব বেশি দাম নয়, সম্ভবত 20 থেকে 25 হাজার টাকা আমি যখন স্টার্ট করি। তো সেইটা দিয়ে শুরু করি, কোনো ক্যামেরা ছিল না কিন্তু আমার।
তারপরে একটা স্ট্যান্ড ছিল, সেটাও খুবই নর্মাল একটা স্ট্যান্ড, এরকম একটা স্ট্যান্ড, আর খুবই নর্মাল লাইট ইউজ করা হয়েছে, মানে ওইখানে প্রফেশনাল কোনো কিছু ছিলই না, মানে আমি নর্মালি এটা শখের বসে শুরু করা হয়েছিল অনেকটা, ঠিক আছে স্টার্ট করি। তো স্টার্ট করলাম, বাট আমি চিন্তা করলাম আচ্ছা যেভাবেই তৈরি করি কন্টেন্টটা, বাট আমার এডিটিংটা যেন একটু ভালো হয়, কালার গ্রেডিংটা যেন একটু ভালো হয়, সাউন্ডটা যেন একটু ভালো হয়, এই বিষয়গুলো আমি খেয়াল করলাম। এবং যে টপিকটা নিয়ে আমি কথা বলছি, অডিয়েন্স এটা আসলে কতখানি মিস করছে বা এইটা তাদের আসলে কতখানি প্রয়োজন, আমি আগে সেইগুলো চিন্তা করলাম। দেন আমি কন্টেন্টগুলো আপলোড দিলাম, দেওয়ার পর দেখলাম যে রেসপন্স পাওয়া যাচ্ছে। মানে ফুললি প্রফেশনাল হইতে যেতে পারি নাই, যেহেতু আমার স্টার্টটা হয়েছে খুবই নর্মাল গেজেট দিয়ে। তো তারপরে দেখলাম যে না, আমার অডিয়েন্স, হ্যাঁ অডিয়েন্স আসলে নিচ্ছে। তারপরে আস্তে আস্তে করে আমি আমার গ্যাজেট অ্যান্ড গিয়ার্স যেগুলো ছিল সেগুলো আপডেট করা শুরু করি। এখন এই মুহূর্তে বর্তমানে কি কি আপডেট করেছেন আপনার স্টুডিওতে? এখন আমি ক্যামেরা যেটা ইউজ করছি, সোনির একটা ফুল ফ্রেমের ক্যামেরা ইউজ করছি, যেটা মোটামুটি ভালো একটা ক্যামেরা বলতে পারেন। এখন 3 থেকে 4টা লেন্স ইউজ করছি, কারণ আমি তো ইনডোরে শ্যুট করি, তারপরেও আমি বেশ ভালো লেন্স ইউজ করছি। জি মাস্টারের লেন্স, এই যে আমি রিসেন্টলি ঈদ উপলক্ষে তো মানুষ অনেক কেনাকাটা করে, মজার বিষয় হচ্ছে যে আমি কিনেছি লেন্স, কেউ হয়তো বা জামা কাপড় কিনেছে, কেউ হয়তো বা অন্য কিছু কিনেছে, বাট আমি কিনেছি একটা লেন্স, হ্যাঁ সোনির একটা জি মাস্টার কিনেছি। তো আসলে আমাদের টেক লাভারদের এটাই হচ্ছে ফ্যাক্ট, যে এদিকে চলে যাচ্ছে। তো এখন মোটামুটি আমার স্টুডিওতে ধরতে পারেন একটা আধুনিক স্টুডিওতে যে পরিমাণ গ্যাজেট থাকে মোটামুটি সবই আছে আমার কাছে। তো এই জিনিসটা নিয়ে আপনার পরবর্তী ড্রিম কি? আপনি এই জিনিসটাকে নিয়ে কোথায় আর কি নিজেকে দেখতে চান ভবিষ্যতে? আমি দেখতে চাই এটার যে ফিউচারটা এখন যেটা হচ্ছে, এখনও কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে করে এই যে ইউটিউবিং বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন যেটা, সেটা কিন্তু আস্তে আস্তে করে মানুষের মাঝে জায়গা করে নিচ্ছে। এটা আমরা যখন স্টার্ট করি তখনও কিন্তু ছিল না, মানুষ এটাকে বুঝতেই পারতো না যে আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা কি, বা আমি যে ভিডিও তৈরি করছি এটার কোনো ভ্যালু আছে কিনা। তো এইটা আস্তে আস্তে করে যখন এখন মানুষ বুঝতে পারছে, তো এখন একটা জিনিস আমি বুঝতে পারছি যে এটার একটা ভালো একটা ফিউচার আছে। সো এইটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। যেমন আপনি হয়তো বা 10 বছর আগে ফোন কেনার সময় চিন্তা করেন নাই যে আমি একটা রিভিউ দেখে একটা ফোন কিনবো, তো এখন কিন্তু আপনি রিভিউ না দেখে ফোন কিনছেন না। ঠিক এইরকম অনেকগুলো গ্যাজেটের রিভিউ হয়, বাট অনেকগুলো হয় না। যেমন ফ্রিজের রিভিউ আপনি অ্যাভেলেবেল পাবেন না, একটা এসির রিভিউ আপনি অ্যাভেলেবেল পাবেন না। তো আস্তে আস্তে আমার মনে হয় যে সবগুলো গ্যাজেটের রিভিউ হওয়া উচিত। তো আমি চাই যেটা, এখন যে পরিমাণ গ্যাজেট নিয়ে রিভিউ করছি, ইন ফিউচারে এটার পরিমাণটা আরও অনেক বেশি বাড়ানোর জন্য। তখন হয়তো বা আমার মোটামুটি সবগুলো গ্যাজেটের রিভিউ হবে, আমার সেকশনটা অনেক বড় হবে, আমার এখানে অনেক এমপ্লয়ি থাকবে, তো অনেকজন লোক থাকবে যারা হচ্ছে এগুলো নিয়ে রিসার্চ করবে, তারপর একটা ফাইনাল কন্টেন্ট আসবে। তো এটা নিয়ে আমার একটা বড় একটা প্ল্যান। কিন্তু ভাইয়া এখনকার প্রজন্মের অনেকের অনেক অভিযোগ আমার একটা ভালো ফোন নাই বা কিছু, তো ওরা যদি এই মানে এই কি বলবো ক্যারিয়ারটা বেছে নিতে চায়, তাদের ক্ষেত্রে আপনি ইন্সপিরেশন কি বলতে চান? এইটা আপনি যেটা বলছেন এটা আমি ফেস করি অনেক। আমার পরিচিত লোকজন এসে বলে যে ভাই আপনি তো অনেক দামি দামি গ্যাজেট ইউজ করতেছেন, আপনি কন্টেন্ট তৈরি করছেন, তো আমরা তো পারছি না, আমার টাকা নাই, আমি স্টুডেন্ট, বা আমাকে ফ্যামিলি থেকে সাপোর্ট দিচ্ছে না, এই কথাগুলো আমাকে বলে। তখন আমি বলি কি যে আমি একটা নর্মাল স্মার্টফোন দিয়ে শুরু করছি, তো এমন কিছু না যে আমি শুরুতেই অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি বা ওইভাবেই আমি শুরু করি জার্নিটা। তো আমি খুবই সিম্পল, আমার মনে আছে যে আমার যে মাইক্রোফোনটা ছিল এটা 1000 টাকার একটা মাইক্রোফোন ছিল, তখন ওই যে তারের প্যাঁচানো একটা মাইক্রোফোন ছিল। এখন আমার স্টুডিওতে মাইক্রোফোন হচ্ছে 5 থেকে 6টা, তো প্রত্যেকটা মাইক্রোফোনেই হাই কোয়ালিটির। তো এখন আমি ইউজ করছি, এটা তো আমার একদিনে হয় নাই, আমার যখন প্রয়োজন হয়েছে তখন আমি একটা একটা করে নিয়ে আসছি। আমার সর্বশেষ যে মাইক্রোফোনটা আমি সংযোজন করি সেটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোনটা ছিল, যেমন ওয়্যারলেস মাইক্রোফোনের আমার খুব বেশি প্রয়োজন ছিল না, আউটডোরে শ্যুট করা হয় না। তারপরে আবার যখন প্রয়োজনীয়তা বাড়লো, আমরা আউটডোরে মাঝে মাঝে হচ্ছে যাই বিভিন্ন শ্যুটের জন্য, তখন এটা কিনলাম। তো এই যে প্রয়োজনীয়তার যে বিষয়টা, তো এইটাই আপনাকে টেনে নিয়ে যাবে। আর যদি আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে চান বা কেউ যদি তৈরি করতে চায়, তাহলে আমি মনে করি কি তার সদিচ্ছাটাই যথেষ্ট। ঠিক আছে ভাইয়া, টেক রিলেটেড অনেক কথা হলো। ঈদের মৌসুম চলছে, প্রিয় খাবার কি?
প্রিয় খাবার হচ্ছে ফ্রাইড রাইস। শুধু ফ্রাইড রাইস? শুধু ফ্রাইড রাইস। আর অবসর সময় ঘুরতে কোথায় যাওয়া হয় ফ্যামিলি সহ? ফ্যামিলি সহ কক্সবাজার যাওয়া হয়। এখানে গেলে সবাই ভালো ফিল করে, বিশেষ করে আমার বাচ্চারা খুব ভালো ফিল করে কক্সবাজারে। এখানে তারা মনে হয় যে ফ্রিডমটা একটু বেশি পায়, তারা খুব এনজয় করে। আচ্ছা, বাচ্চাদের কথা বললেন, তারা আচ্ছা আপনি তো টেক রিভিউয়ার, তো তারা এই বিষয়ে কতটুকু ইন্টারেস্ট দেখায়? না, বাচ্চারা এখনো ছোট, এত কিছু বোঝে না। তো নতুন গ্যাজেট যখন আসে তখন মাঝে মাঝে হচ্ছে আমার যে বড় যে ছেলেটা, তাকে দিয়ে হচ্ছে আমি এটাকে আনবক্সিং করাই, যে এটা খুলো দেখো। তো ও খুব এনজয় করে যে একটা নতুন জিনিস আসছে, একটা নতুন জিনিস খুললো, ও দেখলো, তখন আমাকে জিজ্ঞাসা করে এটা কি, এটা কি কাজ করে, কেন এটা দিয়ে কি হয় কি না হয়, এরকম আর কি। ওরা খুব এনজয় করে। একদম শেষ পর্যায়ে আপনি যদি আপনার ফ্যান ফলোয়ারদের কিছু বলতে চান তাহলে? ফ্যান ফলোয়ার যারা আছেন তাদেরকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। তো যারা এতক্ষণ কষ্ট করে ইন্টারভিউটা দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো আড্ডায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক।